চিঠি পাওয়ার পর এজেন্ডা বুঝে সংলাপের বিষয় সিদ্ধান্ত বললেন মির্জা ফখরুল। একদিন পরই শব্দ পাল্টে ওবায়দুল কাদের বললেন সংলাপ নয়, হবে শুভেচ্ছা বিনিময়। উপজেলা নির্বাচনের তফসিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, 5 ধাপে ভোট গ্রহণ। সদর উপজেলায় সব কেন্দ্রে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত। এবং চট্টগ্রামে যানজট নিরসনে সদরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চালু হচ্ছে নৌপথ। যাত্রী বহনে থাকছে 4টি ক্রুজ শিপ। বৈরী আবহাওয়ায় নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এছাড়াও সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে 17 ফেব্রুয়ারি। বিকেলে সভা শেষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। 5 ধাপে নির্বাচন হবে জানিয়ে তিনি বলেন, সদর উপজেলার সব কেন্দ্রে ব্যবহার করা হবে ইভিএম। উপজেলা পরিষদ গঠন হওয়ার পর প্রথমবারের মতো 460টি উপজেলায় নির্বাচন হয়েছিল 1985 সালে। দ্বিতীয় মেয়াদে 1990 সালে ভোট হওয়ার পর স্থবির হয়ে পড়ে এর কার্যক্রম। 19 বছর পর আবারও সচল হয় উপজেলা ব্যবস্থা। 2009 সালে 475টি উপজেলায় ভোট হয় তৃতীয় মেয়াদে এবং 2014 সালে অনুষ্ঠিত হয় চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন। বর্তমানে দেশে উপজেলার সংখ্যা 492টি। মূলত প্রত্যক্ষ ভোট হয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান, এই 3টি পদে। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার 180 দিনের মধ্যে সম্পন্ন করতে হয় এই নির্বাচন। সেই হিসাবে মেয়াদ উত্তীর্ণের পথে উপজেলা পরিষদগুলোর। সোমবার এ নিয়ে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, এবার 5 ধাপে অনুষ্ঠিত হবে প্রথমবারের মতো দলীয় প্রতীকের এই নির্বাচন। আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই আমরা বিস্তারিত তফসিল ঘোষণা করতে পারব। সদর উপজেলাগুলোতে ইভিএম ব্যবহার করার একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এদিকে ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী পুনরায় সংসদ নির্বাচনের সুযোগ নেই বলেও জানান কমিশন সচিব। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল বা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পুনর্নির্বাচন, এগুলো এখন আর করার সেই সুযোগ নেই। কেন্দ্রভিত্তিক ফলাফল রিটার্নিং অফিসার থেকে এগুলো তারা সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে আসন ভিত্তিক আছে, কিন্তু কেন্দ্রভিত্তিক কোনো ফলাফল আমাদের কাছে আমরা সংরক্ষণ করি না। একাদশ জাতীয় সংসদের 50টি নারী সংরক্ষিত আসনে পরোক্ষ ভোটের জন্য আগামী 17 ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে বলেও জানান কমিশন সচিব। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা নির্বাচনের হিসেব নিকেশ শুরু করেছেন সাধারণ মানুষ। এলাকার উন্নয়ন ও শ্রমিকদের সুখে দুঃখে পাশে থাকবেন এমন প্রার্থীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চান খুলনার রূপসা উপজেলাবাসী। এমন একজন ভালো উপজেলা চেয়ারম্যান চাই যে আমাদের যে রূপসার যে শিল্প এলাকা, মৎস্য এলাকা, এদিকে যেন খেয়াল রাখবে। আমাদের উপজেলা চেয়ারম্যান দরকার, আমাদের দেশে উন্নয়ন হবে, আমাদের গরিব দুঃখীর দেখে শুনে রাখবে, এই এলাকা আমাকে আবেদন। সৎ, সাহসী, নির্ভীক, কোনো দলীয় নাই, কোনো কাণ্ডল নাই, সেরকম আমাকে চেয়ারম্যান দরকার যে জনগণের উপকার আসবে। যে শুধু শিক্ষা না, শিক্ষার দিকে থাকবে, উন্নয়নের দিকে থাকবে, ঠিক আছে? এইভাবে একজন উপজেলা চাই যে ভালোবাসবে, আমাকে দেখাশোনা করবে, যে এই বয়স্ক ভাতা কার্ডটার দেবে, তারা আশা করি ভোট দিয়ে আমরা মাথার পরে রাখবো। উপজেলা চেয়ারম্যান এমন একজন হোক যাতে আমাদের পাশে এসে যেন দাঁড়ায়, আমরা তার পাশে যেন দাঁড়াতে পারি। এমন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান চাই যাতে আমাদের মাছ শিল্পটা ভালোভাবে প্রতিষ্ঠা হতে পারে। আমাকে একটু পানির কষ্ট, রাস্তাঘাট নেই, তারই পর ছেলে মেয়ে আমাকে স্কুল ইসে যেতে পারে না। বর্ষার সময় আমরা মহিলারা আটু সমান পানিতে জাগায়, তারপর হাঁটতে হয়। ঘাট পারাপারের জন্য অনেক দুর্ভোগ পোহাইতে হয় যাত্রীদের নামার পরে এখান থেকে যাতায়াতের ব্যবস্থাটা খুব বেশি একটা সুবিধার হয় না, মানে যাত্রীদের হয়রানি হইতে হয়। জনপদের সময় আরও থাকছে। ভোলায় প্রকাশ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশ কর্মকর্তার মারধর, সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল। অভিযুক্ত সাময়িক বরখাস্ত। উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা জানাতে এই মুহূর্তে খুলনার রূপসা থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার তরিকুল ইসলাম। আমরা চলে যাচ্ছি তার কাছে।
ধন্যবাদ রাব্বি। জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই উপজেলা নির্বাচনের আসলে ডামাডোল বেজে উঠেছে। আগামী নির্বাচন কমিশন ঘোষিত যে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হবে। আর এই ঘোষণার পরপরই কিন্তু খুলনা অঞ্চলের উপজেলাগুলোতে যারা মনোনয়ন প্রত্যাশী সেই সাথে ভোটাররাও কিন্তু আবারও নির্বাচন নিয়ে ভাবনা শুরু করেছেন। তো আমরা নির্বাচনী আড্ডায় আমরা আজকে রয়েছি রূপসা উপজেলার ইলাইপুর এলাকায়। এই এলাকার এখানকার যারা তৃণমূলের মানুষ রয়েছেন তাদের প্রত্যাশার কথা আমরা শুনবো। তো আমরা শুরুতেই আমরা যাব, আমাদের সাথে আছেন গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা, আপনি তো পেশায় একজন কৃষক, তো আপনার এই এলাকার মানুষের কি সমস্যাগুলো রয়েছে এবং নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন উপনির্বাচনে আপনার প্রত্যাশা কি তাদের কাছে? আমার প্রত্যাশা এটাই যে দেখা যাচ্ছে আমরা গরিব দুঃখী মানুষ, এখন নির্বাচনে আমরা এমনই একটা লোক চাই যে দেখা যাচ্ছে গরিবের মাঝে সে যাতে আমাদের মাঝে মিশে থাকতে পারে, এরকম একটা ধরনের একটা লোক আমরা চাচ্ছি। তারপরে কৃষকের কথা বলতেছেন, আমি কিন্তু 4 বিঘে জমি করি। এখন বিলি লবণ পানি উঠে তো শেষ হয়ে যায়, এত ধান ঠিক মতন ঘরে আসে না, আসলে কিন্তু কষ্টে বিফলে যায়, কিন্তু ধান পান ঠিক মতন বাড়ি ঘরদের আসতেছে না, পানিতে ডুবে যায়। তারপরে কোম্পানির আশেপাশের লোক যে ওই পচা পানিগুলো ঢুকে যাচ্ছে, এগুলোও দিকে কেউ খেয়াল করতেছে না। মাছের চাষ হচ্ছে, অরিজিনাল ধানের চাষ না। ধানের মূল্য মানে দাম কম, চালের দাম বেশি। জি, আবারও আপনার কাছে আসবো, আপনাকে ধন্যবাদ। আমরা একটু আসি, স্কুল শিক্ষিকা রয়েছেন আমাদের মাঝে আরিফা খাতুন, আমি ওনার কাছে আপনার কাছে জানতে চাইবো যে এই এলাকায় তো আসলে শ্রমিকদের বেশি বসবাস এবং আমরা দেখেছি যে এখানে আরো কিছু বস্তি এলাকা রয়েছে যেখানে ছোট ছোট শিশুরা রয়েছে। তো এখানকার শিক্ষা ব্যবস্থা নিয়ে আসলে একটু কথা আপনার কাছে শুনতে চাই। তো জনপ্রতিনিধির কাছে আসলে শিক্ষা ব্যবস্থা নিয়ে কি প্রত্যাশা আপনার আছে? হ্যাঁ, আমি তাদের কাছে এটুকু আশা যে এখানে দরিদ্র বাবা মা তাদের সামর্থ্য না যে ভালো একটা স্কুলে পড়ানো কিংবা বাবা মা পারতেন, এরা নিজেরাই কর্ম করে, কেউ শ্রমিক কেউ দিনমজুরি, এদের বাচ্চাদের সঙ্গে তাদের নিয়ে যাওয়া লাগে কাজে এসে। এখন এতে তো গাইড দেওয়া কিংবা এদের স্কুলে পাঠানোর মতন, বাবা মা আমাদের বাইরে কাজে যায়, তখন তো ওই বাচ্চাদের স্কুলে পাঠানোর মতন লোক কেউ থাকে না। পরে হয়তো মা বাবার হয়তো ওই একদিন মিস করে না যে ওই বাচ্চাদের পাঠাতে হয় স্কুলে, এবার ছেলে মেয়েগুলো স্কুলে যেতে পারতেছে না। এবার স্কুলে কোনো যে প্রতিনিধি আসবে সেও যেন সমাজ ব্যবস্থা এই যে মা বাবার কর্মসংস্থানটা করলে তার নির্দিষ্ট স্থানে থাকলে এরা নিয়মিত বাবা হয়তো মা গেল নয় বাবা চাকরিতে গেল, বাচ্চারা স্কুল যেতে পারতেছে, কিন্তু মারও মানে কাজের কোনো সময় নির্ধারিত নেই, বাবারও নেই। এবারে বাচ্চাগুলো স্কুলে যেতে পারতেছে না। ধন্যবাদ আরিফা, আপনার কাছে আবারও আসবো। আমরা একটু আসি, কৃষি কাজ করেন বেবি বেগম, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনারা যে এখানকার শিল্প কারখানাতে কাজ করেন, কৃষির পাশাপাশি যে কাজগুলো করেন সেসব জায়গায় আসলে কি কি সমস্যা রয়েছে যেগুলো যারা নির্বাচনে অংশ নেবেন বা যারা উপজেলা চেয়ারম্যান হবেন তাদের আসলে এই বিষয়গুলো কতটুকু খেয়াল করার দরকার বলে মনে করছেন? আমরা চাই যে ভালো একটা হোক, চেয়ারম্যান মেম্বার হোক, যে আমাদের সাথে মিলে মিশে থাকতে পারে আপনের মতন করে, যে সাথে সময় থাকবে করবে। আমরা কোম্পানিতে কাজ করি, রাস্তায় কাজ করি, মাঠে কাজ করি, আমরা কিন্তু যেভাবে কাজ করি তাতে আমরা চালের যে দাম, তাতে আমরা 2 কেজি চাল কিনলে আমরা সে বাজার করতে পারি না। আমরা ছেলে মেয়ে কী করে মানুষ করব? আমরা তো মানুষ করার মতন কোনো পাচ্ছি না। এখন আমাদের ছেলে মেয়েগুলো নিশ্চয় তো এখন আমাদের ছেলে মেয়ে রাস্তায় উঠে যেতে হচ্ছে কাজে লেগে, এখন এছাড়া তো আমাদের কোনো পথ নেই। আমরা মানুষ করব কি করে? আমরা না পারছি কাপড়। আপনাদের চাওয়া পাওয়াটা কি আছে? আমরা অনেক কিছু চাই, কিন্তু সে যার কাছে চাবো সেরকম লোক আমরা পাইনি। এবং আমরা এমন একটা মানুষ চাই যে আমাকে সুখে দুঃখে গরিবের সাথে যাতে থাকতে পারে, এরকম একটা লোক। ধন্যবাদ আপনাকে। আমরা এবার আসি একটু কৃষি কাজ করেন হাবিবুর রহমান, এবং মিস্ত্রির কাজ করেন, রাজমিস্ত্রির। তো আমি হাবিবুর রহমানের কাছে জানতে চাইবো যে এই অঞ্চলে কৃষিতে কি কি সমস্যাগুলো রয়েছে বা আপনাদের যারা খেটে খাওয়া মানুষ তাদের চাওয়া পাওয়াটা কি রয়েছে? আমাকে রাস্তাঘাট সমস্যা, আমাকে পানি চনিতে তলায় যেতে, আমাকে বিল কাটে পানি চনি পচা পানিতে তলায় দিচ্ছে, ধান বানতি পাচ্ছে না, মাছের চাষ করে নিয়ে যাচ্ছে। এমন একটা ব্যক্তিরে বলাই উপজেলার নির্বাচন সে ভালো লোক আসুক, আমাকে এই সমস্ত সব ঠিক মতন সব দেখাশোনা করুক, পানি চুনিছি খাওয়ার পানি কষ্ট হচ্ছে,
টিউবওয়েল নেই, টিউবওয়েলে ভালো কোনো টিউবওয়েলে পানি নেই। এই অবস্থায় আমরা এখানে একটা উপজেলার চেয়ারম্যান চাই আমরা। ধন্যবাদ আপনাকে। আমরা একটু আবারও গোলাম মোস্তফার কাছে আসি। হাবিবুর রহমান বললেন যে নানামুখী সমস্যার কথা, তো আপনার দৃষ্টিতে কি মনে হয় যে চেয়ারম্যান যারা নির্বাচনে আসেন বা জনপ্রতিনিধিরা নির্বাচন করতে আসেন, তারা যে প্রতিশ্রুতিগুলো দেন সেটা কি তারা আসলে নির্বাচনের পর রক্ষা করেন কিনা? না না, সেই নির্বাচনের এরকম তো কোনো রক্ষাবক্ষা হয় না, মানে মুখেই বলে কিন্তু আসল বেলায় কোনো কাজ হয় না। মানে খালি বলার দরকার বইলে যায়, ভোট দেওয়ার দরকার ভোট দেওয়া, যে আসে সে ওই রকম নিয়ে যায়, এতে কোনো কাজ কাম হয় না ঠিক মতন। কি সমস্যাগুলো রয়েছে? এই যে সমস্যা হয় যেরকম এইরকম ওই দেশে কোনো টিউবওয়েল নেই, এই পানিতে তোলা যাচ্ছে, লোকজনও ঠিক মতো কুদার জ্বালাই চলতে পারে না, মানে লোকের একটা কিরকম একটা শৃঙ্খলা হয়ে গেছে। কারণ যেরকম স্কুলটা এই বাচ্চা কাচ্চা দৌড়ে বেড়াতো, অলোক স্যার এরকম এই এক হিসেবে কিন্তু রাস্তাতে টাইনে আইনে কিন্তু মানুষ করতেছে, যেরকম যার সন্তান মা বাপের যে দায়িত্বটা ছিল সেই দায়িত্বটা কিন্তু কই কাছে। ধন্যবাদ আপনাকে। রাবি, এতক্ষণ শুনছিলেন খুলনার রূপসা উপজেলার আলাইপুর এলাকা থেকে। এই এলাকায় যে নানামুখী সমস্যা রয়েছে, সাধারণ মানুষ আগামী উপজেলা যে নির্বাচন আসছে সেখানে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বা যারা জনপ্রতিনিধি হবেন তাদের কাছে তাদের প্রত্যাশা এবং তাদের যে সমস্যাগুলো সেগুলো তারা ব্যক্ত করলেন। এই ছিল আমার কাছে রাবি খুলনা থেকে উপজেলা নির্বাচনের আলোচনার সর্বশেষ। খুলনা থেকে উপজেলা নির্বাচনের ভাবনা জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম। সংলাপের চিঠি পাওয়ার পর এজেন্ডা বুঝে বিএনপি সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে সিলেটে হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। পরে বালাগঞ্জে নির্বাচনের দিন নিহত ছাত্রদল নেতা সায়েম আহমেদ সোহেলের বাড়িতে যান ঐক্যফ্রন্ট নেতারা। সোমবার দুপুরে সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ও জেএসডির সভাপতি আ.স.ম আব্দুর রব সহ ঐক্যফ্রন্টের নেতারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় প্রশ্নের জবাবে তিনি বলেন, সংলাপের চিঠি পাওয়ার পর এজেন্ডা বুঝে বিএনপি সিদ্ধান্ত নেবে। উনি কি চাচ্ছেন, কি দরকার উনি বোঝেন যে না, দেশে একটা বড় ক্ষতি হয়ে গেছে, যে এই একটা নির্বাচন যেখানে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি, তাহলে নিঃসন্দেহে তিনি সেই এজেন্ডা জানাবেন যে আমরা এই এজেন্ডা আলোচনা করতে চাই, তখনই আমরা সেই বিষয়ে বিবেচনা করব। এটা নির্ভর করবে আপনার পুরোপুরি সময়ের উপরে। উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনে অংশগ্রহণ করা না করা মুখ্য বিষয় নয়। স্থানীয় সরকার নির্বাচনগুলো সরকারের পরিবর্তন ঘটায় না এবং জনগণের যে মূল বিষয়টা থাকে রাষ্ট্রের পরিচালনা দায়িত্ব, সেই দায়িত্বের কোনো পরিবর্তন ঘটায় না। সুতরাং এই নির্বাচনগুলো খুব একটা আপনার মুখ্য ব্যাপার হয়ে দাঁড়ায় না। পরে বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহত ছাত্রদল নেতা সায়েম আহমেদ সোহেলের বাড়িতে যান তারা। এ সময় নিহত সোহেলের পরিবারের সদস্যদের সমবেদনা জানান ঐক্যফ্রন্ট নেতারা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগ যে কতটা দুর্বল হয়ে গেছে, কতটা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, তার প্রমাণ তাকে ক্ষমতায় টিকে থাকতে পুলিশ, র্যাব, টিভি, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণকে হত্যা করে থেকে ক্ষমতায় টিকে থাকে। দাবি আদায়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সময় সংবাদ, সিলেট। জনপদের সময় আরও থাকছে। পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো পুনর্নির্ধারণ করায় সন্তোষ শ্রমিক নেতাদের, মামলা প্রত্যাহারের দাবি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একদিন পর শব্দ পাল্টে বললেন, সংলাপ নয়, নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্যই রাজনৈতিক দলগুলোকে গণভবনে আমন্ত্রণ জানানো হবে। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের বর্ধিত সভায় একথা বলেন তিনি। এর আগে সকালে সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এক স্মরণ সভায় বলেন, ষড়যন্ত্রকারীরা নতুনভাবে চক্রান্ত করতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের অভাবনীয় জয়ের পর আওয়ামী লীগ যখন বড় পরিসরে বিজয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, তখন পুনরায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ নিয়েও গুঞ্জন রয়েছে রাজনীতির মাঠে।
গতকাল রোববার এক যৌথ সভায় ওবায়দুল কাদের জানিয়েছিলেন আবারও সংলাপে আমন্ত্রণের বিষয়ে। তাদেরকে আহ্বান করবেন, নিমন্ত্রণ করবেন, তাদের সাথে কিছু মত বিনিময় করবেন। একদিন বাদেই গণভবনে সংলাপ আয়োজনের বিষয়টি স্পষ্ট করলেন স্বয়ং সাধারণ সম্পাদক। সোমবার বিকেলে ১৯ জানুয়ারির মহাসমাবেশ নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় তিনি বলেন, সংলাপ নয়, গণভবনে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি। গণতান্ত্রিক বিশ্ব যেখানে এই নির্বাচন নিয়ে কোনো বিতর্ক বা কোনো প্রশ্ন করেননি, সেখানে এই জাতীয় নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজন নেই। দলগুলোকে তিনি গণভবনে আমন্ত্রণ জানাতে চান নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য। ১৯ জানুয়ারির বিজয় সমাবেশে জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করে ওবায়দুল কাদের দলের কর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। আওয়ামী লীগের ভবিষ্যৎ বিজয় যদি আপনারা চান, তাহলে ভেতরে দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। আওয়ামী লীগ একটা সুশৃঙ্খল দল, এটাও প্রমাণ করতে হবে। দুর্ভোগ কিছুটা হবে, সেজন্য আমি আগেভাগেই জনগণের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। এর আগে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক স্মরণ সভায় বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন, বড় বিজয়ের পর বড় চক্রান্ত হতে পারে। যত সফলতা আসবে তত বেশি চক্রান্তকারীরা গভীর চক্রান্ত করবে, নতুন রূপে করবে, নতুন আঙ্গিকে করবে, এটা মনে রাখতে হবে। শেখ হাসিনাকে নিয়ে তার নেতৃত্বে আমরা অবিচল আস্থা রেখে আমাদের সমস্ত উল্লাস, সমস্ত আত্মরম্ভিকে বাদ দিয়ে আমাদের দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে। মানুষের অকুণ্ঠ সমর্থনে এবার সাম্প্রদায়িক শক্তিকে ভোটের মাঠে পরাস্ত করা গেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে যানজট নিরসনে এবার নতুন নৌপথ চালু করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। আগ্রাবাদ হয়ে বিমানবন্দর যাওয়ার পথে ইপিজেড এর যানজট এড়াতে সদরঘাট থেকে পতেঙ্গা ১৫ নম্বর ঘাট পর্যন্ত চালু করা হবে নতুন এই নৌপথ। একই সঙ্গে বিমান যাত্রীদের লাগেজ সদরঘাটের বিমান সংস্থাগুলোর কাউন্টারে জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র জিসি মোড় থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত দূরত্ব প্রায় 18 কিলোমিটার। স্বাভাবিক গতিতে যে কোনো যানবাহনকে এ পথ পাড়ি দিতে সময় লাগার কথা 25 থেকে 30 মিনিট, কিন্তু বাদামতলির মোড়, কাস্টমস, সলগোলা, ইপিজেড সহ অন্তত 8টি পয়েন্টে যানজটে আটকা পড়ে বিমানবন্দরে পৌঁছাতে সময় লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। অসহনীয় এই যানজটে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। পাশাপাশি প্রায়ই নির্ধারিত ফ্লাইট ধরতে ব্যর্থ হচ্ছেন বিমান যাত্রীরা। যানজট প্রতিনিয়ত লেগেই থাকে, যাত্রীদের অসম্ভব হয়রানি হয় এই কারণে, দেখা যায় কি ওরা সময় মতো এয়ারপোর্ট পৌঁছতে পারছে না, অনেক সময় ফ্লাইট মিস করে। এটা নিয়ে আমরা সবসময় কমপ্লেন পাই, কিন্তু অন টাইম ডিপার্চারের কারণে ফ্লাইট হোল্ড করা সম্ভব হয় না। এই অবস্থায় যানজট থেকে মুক্তি দিতে সদরঘাট থেকে পতেঙ্গা 15 নম্বর পর্যন্ত চালু করা হচ্ছে নৌপথ। এই লক্ষ্যে সদরঘাটে বন্দরের পক্ষ থেকে নির্মাণ করা হচ্ছে নতুন জেটি। একই ধরনের জেটি নির্মাণ করা হবে পতেঙ্গা 15 নম্বর ঘাটেও। ক্রুজ সার্ভিসটা চালু হবে, সেটার জন্য আমরা একটা কোম্পানিকে, সরকারি একটা প্রতিষ্ঠানকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা কাজ করছে। এটা হলে ওখান থেকেই বিমানের ইভেন লাগেজ চেক ইনটাও আমাদের সদরঘাট এলাকায় হয়ে যাবে। প্রথম পর্যায়ে যাত্রী বহনের জন্য 4টি ক্রুজ শিপ নির্মাণ করা হচ্ছে। তবে বর্ষা মৌসুমের পাশাপাশি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের সময় নতুন এই নৌপথে যাত্রী পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ এ নগর পরিকল্পনাবিদের। লোড টাইডের সময় কি করে যাবে, কি করে এটা চলবে, বর্ষাকালে যখন সিগন্যাল হবে সিগন্যালের সময় কি অবস্থা হবে, সমস্ত কিছুই কিন্তু চিন্তা করতে হবে। খুবই ভালো একটা নৌ রুট করতে পারলে আমাদের জন্য খুবই ভালো, কিন্তু এই যে সদরঘাট আমি যাব, সেই যাওয়ার পথটাও কিন্তু ক্লিয়ার করতে হবে। চুক্তি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে নতুন এই নৌপথে ক্রুজ চলাচল শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কর্ণফুলী নদীর এই নৌপথ যেমন বন্দরনগরী চট্টগ্রামের যানজট নিরসনে বড় ধরনের ভূমিকা রাখতে পারে, ঠিক তেমনি আরও বেশি ভূমিকা রাখতে পারে পর্যটন খাতে। ভ্রমণ পিয়াসীদের জন্য এ পথ হয়ে উঠতে পারে অন্যতম বিনোদন ক্ষেত্র।
আর এর জন্য দরকার যথাযথ উদ্যোগ। চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে কমল দে, সময় সংবাদ। চট্টগ্রামে নতুন নৌপথ চালুর উদ্যোগ নিয়ে আলোচনার জন্য নগরীর পতেঙ্গা 15 নম্বর ঘাট এলাকায় আছেন রিপোর্টার কমল দে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ রাব্বি। আপনি সংবাদটি দেখছিলেন যে চট্টগ্রামে যানজটে নাকাল হয়ে কিভাবে বিমান যাত্রীদের সমস্যা হচ্ছে সে বিষয়গুলো এবং সে সাথে বন্দর যে উদ্যোগটি নিয়েছে সে বিষয় আর একটু ডিটেলস করে আমরা এখন জানতে চাইবো। আজকে যে আমরা আড্ডায় বসলাম সে আড্ডায় রয়েছেন আমাদের সাথে যেমন বিমান কর্মকর্তারা রয়েছেন তেমনি নগর পরিকল্পনাবিদ রয়েছেন। তো আমি প্রথমে কথা বলবো রিজেন্ট এয়ারের কর্মকর্তা রওশন আরার সাথে। তার কাছে জানতে চাইবো আসলে যাত্রীরা এই যানজটের কবলে পড়ে কেমন ভোগান্তিতে পড়ে। ধন্যবাদ সময় টিভিকে। আসলে এখন যেভাবে মানে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে আমাদের বেশিরভাগ অনেক সময় ডোমেস্টিক ফ্লাইট ইন্টারন্যাশনাল ফ্লাইটে প্যাসেঞ্জার খুবই বেড়েছে, কিন্তু ওরা অনেক ভোগান্তির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে দেখা যায় কুমিল্লা, নোয়াখালী অনেক দূর দূরান্ত থেকে প্যাসেঞ্জার আসছে, তো ওনারা ফ্লাইট মিস করছে। ওনাদের পক্ষে খুবই কষ্টকর হয় আরেকটা টিকিট করার জন্য, পারচেস করার জন্য। এখন আমাদের যেভাবে মানে ডোমেস্টিক ফ্লাইটগুলোকেও আমাদের মানে যেভাবে প্রমোট করা হচ্ছে চিটং এয়ারপোর্টে, বাট আমাদের যানজটের কারণে প্যাসেঞ্জাররা অনেক ভোগান্তির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে এখানে ইপিজেডে যে যানজট হয় সন্ধ্যায় অনেক ফ্লাইট মিস করে। আমাদের লাস্ট ফ্লাইটটাই থাকে 9টা 15, এরপরে কোনো ফ্লাইট থাকে না তাদের পক্ষে পারচেস করার। আমি আপনার কাছে আবার আসবো। আমি জানতে চাইবো আপনার কাছে ফয়সাল আলমের কাছে, আপনার যাত্রীদের ভোগান্তিটা আপনারা সামাল দিচ্ছেন কিভাবে, যারা যানজটের কারণে যারা আসতে পারেন সামাল দেন কিভাবে? অ্যাকচুয়ালি চট্টগ্রামের এই এয়ারপোর্টটি হচ্ছে আপনার দ্বিতীয় বৃহত্তম এয়ারপোর্ট আমাদের দেশের, এবং প্রতি বছর অলমোস্ট 18 লাখ টু 19 লাখ প্যাসেঞ্জার এখানে আসা যাওয়া করে। বাট ওদের আসা যাওয়ার রাস্তাটা এখানে সীমিত, একটাই, কোনো বাইপাস নেই। যদি এখানে বন্দর কর্তৃপক্ষ এই ধরনের কোনো উদ্যোগ নিয়ে থাকে তাহলে আমার মতে সেটি প্যাসেঞ্জারের জন্য অনেক কনভিনিয়েন্ট হবে। এরা সময় মতো ফ্লাইটটি ধরতে পারবে। কোনো প্যাসেঞ্জার, ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার বিশেষ করে, যদি ওরা কোনো দিনও কোনো ফ্লাইট মিস করে তাহলে তাদের পক্ষে আরেকটি টিকিট ক্রয় করে নতুনভাবে যাওয়া সম্ভব হয় না। তো ওই জিনিসটা মনে করি আমরা অ্যাভয়েড করতে পারবো এবং যাত্রীদেরও সুবিধা হবে, এবং মিনিমাম 1 ঘন্টার জায়গায় হয়তো আধা ঘন্টার মধ্যে এরা যথাসময়ে পৌঁছেও যেতে পারবে। আমি আসবো মিজান ভাইয়ের কাছে, যে নগর পরিকল্পনার প্রকৌশলী মিজানুর রহমান। আপনাকে জানতে চাইবো আসলে এটি যে নতুন যে নুরুট হচ্ছে এটা কার্যকর করতে কি কি করা উচিত এবং কেন করা উচিত? আসলে রাস্তা বা পথ সেটা মূলত মানুষ এবং যানবাহনের তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য এটা ব্যবহার হয়। আমাদের রাস্তায় যানজট হওয়ার প্রথম কারণ হচ্ছে মানুষ এবং যানবাহন তারা কোনো ধরনের আইন মানে না, এবং আইন না মেনে তারা ইচ্ছামতো ফ্রি উইল নিয়ে মুভ করে। এটা হচ্ছে প্রথম কারণ যানজট হওয়ার জন্য। আর একটা রাস্তায় অ্যাকচুয়ালি যদি একটা আদর্শ রাস্তা হয়, এবং প্রথমত যেটা প্রয়োজন আমাদের শহরগুলোতে আসলে স্ট্যান্ডার্ড রোড বা আদর্শ রাস্তার অনুপস্থিতি আমরা দেখতে পাই। এটার মূল কারণ হচ্ছে আমাদের নগর পরিকল্পনায় প্রপার প্রফেশনালদের মাধ্যমে স্থপতি, প্ল্যানার, ইঞ্জিনিয়ার্স এবং ট্রান্সপোর্টেশন এক্সপার্টদের নিয়ে আসলে রাস্তাগুলো ডিজাইন হয় না। সো মানুষ অথবা যানবাহন আপনার তখনই আইন মানবে, প্রথমত তাকে একটা আদর্শ রাস্তা পেতে হবে। আমি আপনার কাছে আবার আসবো। আমি আবার আসলে রওশনের কাছে, যদি এই যে বলা হচ্ছে সদরঘাট থেকে যাত্রীরা এখানে আসবেন ক্রুজে করে, এরপর আপনারা ওয়ারহাউজে যাবেন, তো এক্ষেত্রে আপনাদের সুবিধা হবে, আপনারা কি ধরনের সেবা দিতে পারবেন যাত্রীদের জন্য? আমরা প্যাসেঞ্জারদেরকে ঠিকমতো প্রপারলি গাইড করতে পারবো। ব্যাগেজগুলো যদি নিয়ে আসে তাহলে প্যাসেঞ্জাররা কনভিনিয়েন্ট পথ খুঁজে পাবে। কারণ আমাদের এখানে বিশেষ করে যারা ফ্লাই করে তারা অনেক টেনশনে থাকে কিভাবে আমরা পৌঁছতে পারবো। ওগুলোর জন্য বিকল্প পথ থাকলে এটা খুবই ভালো হয়। আপনার কাছে আবার আসবো। আমি আবার আসি ফয়সাল আলমের কাছে। তাহলে এটা কিভাবে, যদি বন্ধ যেটা কর্তৃপক্ষ চালু করতে যাচ্ছে, এটা আপনারা তাদেরকে কতটুকু সহযোগিতা করতে পারবেন এবং কিভাবে হবে সেটা যাত্রীদের সুবিধার জন্য? সেটা আসলে ডিপেন্ড করবে তখন কোম্পানি পলিসি এবং আপনার গভর্নমেন্ট যেভাবে আমাদেরকে সাজেস্ট করবে, আমরা সেভাবেই অবশ্যই প্যাসেঞ্জারকে সার্ভিস দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। আমি মিজান ভাইয়ের কাছে আবার আসি, প্রকৌশলী মিজান ভাই। এক্ষেত্রে যে নৌ রুটটি হবে সদরঘাট থেকে এবং 15 নম্বর ঘাট পর্যন্ত, শুধু কি যাত্রী পরিবহন না অন্য আরও কোনো কাজে ব্যবহার করা, বিশেষ করে পর্যটনের ক্ষেত্রে কি এই রুটটি ব্যবহার করা যায় কিনা? আসলে আমাদের পৃথিবীর 71 ভাগ পানি, বাকি অংশ হচ্ছে আমাদের মাটি। সো আমাদের এবং বাংলাদেশও বা চট্টগ্রাম শহরও কিন্তু আমরা সমুদ্র এবং নদী দুইটা দ্বারাই কিন্তু আমরা আসলে ব্লেসড। সো আমরা এখন যদি আমরা এই রিভারওয়েজকে এবং আমাদের যে খালগুলো আছে সেগুলোকে যদি আমরা বিকল্প পথ হিসেবে ব্যবহার না করি,
সেক্ষেত্রে আমাদের যে চলমান যানজট সমস্যা সেটা আসলে সমাপ্তি হবে না। সো আমি মনে করি আমাদের অবশ্যই অল্টারনেটিভ ওয়ে হিসাবে আমাদের পানিপথকে ইউজ করা উচিত, এবং সেটা পানিপথ আমরা ইউজ করলে তার আমরা অনেকগুলো বেনিফিট আমি মনে করি পাবো আর কি। আপনার কাছে আবার আসবো, আমি আবার রসন আপার কাছে আসি। আপনার জানতে চাইবো তাহলে এটা যদি করতে হয় যাত্রীদের কোন বিষয়টা মাথায় রেখে, যারা প্রকল্প নিয়েছেন, যারা বন্দর কর্তৃপক্ষ, কোন কোন বিষয়টা তাদেরকে মাথায় রাখা উচিত? যেহেতু লাগেজ নেবেন বলছেন সদরঘাট 15 নম্বর ঘাট, কোন কোন বিষয়টি তাদের এখনই মাথায় রাখা উচিত যে প্রকল্প করতে গেলে এটা নির্ঝঞ্ঝট করার জন্য? না, প্রকল্পটা যখন করবে তখন যাত্রীদেরকে অবশ্যই গাইডলাইন্স দিতে হবে যাতে আমাদের বিকল্প পথ আছে, তখন এদের আগ্রহ আরো বেড়ে যাবে। এখন যে বাসে যাচ্ছে তখনও সে আগ্রহ বাড়বে ফ্লাই করার জন্য, কারণ অনেকে যানজট নিরসন হচ্ছে না বলে এখনো পর্যন্ত ডোমেস্টিকগুলোতে ফ্লাই করতে চাচ্ছে না, সবাই রেলপথে যাওয়ার আগ্রহ দেখাচ্ছে। যদি এটা নিরসন হয় তখন আমরা মনে হয় আরো বেশি প্যাসেঞ্জার পাবো, আরো বেশি ফ্যাসিলিটি আমরা প্যাসেঞ্জারদেরকে দিতে পারবো। ধন্যবাদ আপু। আপনার কাছে আবার আসি ফাইসল ভাইয়ের কাছে। আপনারা জানতে চাইলে এখন কোন বিষয়টি মাথায় রেখে যারা কর্মকর্তারা কাজ করছেন, যারা এই প্রকল্পের জন্য যাত্রীদের সুবিধা, কোন বিষয়টা তাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত? মানে তাদের যে ব্যাগেজ ব্যবস্থা বা তাদের বিশেষ করে এখানে যে নদী, যেহেতু নদী ঘূর্ণিঝড় হয়, এই কোন বিষয়টি মাথায় রাখতে হবে? অ্যাকচুয়ালি যদি এখানে আন্তর্জাতিক কোনো প্যাসেঞ্জারকে ওই পথে ক্যারি করতে হয় তাহলে এখানে কিছু আপনার ইমিগ্রেশন জাতীয় গভর্নমেন্টের কিছু জটিলতা আছে, যেগুলো আপনার ওখানে চেকিং কাউন্টার বলেন বা পুলিশ সিকিউরিটি, প্রপার সিকিউরিটি চেকিং, সেফটি আপনার কনফার্ম করা, এগুলো গভর্নমেন্টের পক্ষ থেকে, বন্দর কর্তৃপক্ষ থেকে অবশ্যই করতে হবে, যাতে আমরা প্যাসেঞ্জারটাকে যখন এখানে এয়ারপোর্টে আমরা সার্ভিস দিতে যাব, যখন ওকে আমরা রিসিভ করব, তখন আমাদেরকে যেন সেফটি কনসার্ন না হতে হয়, সেফটি যেন পুরোপুরিভাবে ওরা ফুলফিল করে দেয়। ধন্যবাদ। আমি আবার মিজান ভাইয়ের কাছে। মিজান ভাই, তাহলে শুধু যে একটা বিকল্প পথ হলো চট্টগ্রামে যানজট নিরসনের জন্য, আর কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? যারা জানেন যে যারা যাত্রীরা যানজটের পরে হেঁচাল হয় বা তাদের ভোগান্তি হয়, আর কি ব্যবস্থা নেওয়া উচিত আপনি একজন নগর পরিকল্পনাবিদ হিসেবে বলবেন? না, আমি মনে করি আসলে আমাদের এখন আমাদের চট্টগ্রাম শহরে খালগুলো নিয়ে কাজ হচ্ছে। সো এটা আমি খুবই খুশি হয়েছি যে বন্দর কর্তৃপক্ষ এরকম একটা উদ্যোগ নিয়েছে যে নদীপথকে ইউজ করে সেটা আমাদের এখানে বিশেষ করে এয়ারপোর্টের যাত্রী প্রায় সময়ই ফ্লাইট মিস হয়, সেটা নিরসন করার জন্য এবং সাধারণ মানুষের চলাচলের জন্য একটা ব্যবস্থা নিয়েছে। আমি মনে করি এটা খুবই উত্তম একটা পথ, এটা আরও বেশি ইউজ করা উচিত সামনেও। আপনাদের তিনজনকে ধন্যবাদ। রাব্বি, শুনছিলেন যারা বিমান সংস্থার লোক আছে তারা বলছিলেন যাত্রীরা কি ধরনের ভোগান্তিতে পড়ে, কারণ আপনি জানেন যে আমি যেটা বলছিলাম, জিসির মোড় থেকে যদি স্বাভাবিক গতিতে চট্টগ্রাম বিমানবন্দরে আসতে হয় দূরত্ব মাত্র 18 কিলোমিটার, যেটি স্বাভাবিক গতিতে অর্থাৎ 30 থেকে 32 মিনিটে আসার কথা, সেটা পৌঁছতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। তো একজন যাত্রী যখন ভোরে ফ্লাইট করেছেন তাকে ভোর রাতে বেরোতে হয়, নানা নিরাপত্তা বিষয় আছে। তো বন্দর কর্তৃপক্ষ যেটি বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু ইতিমধ্যে সদরঘাট একটি যেটি নির্মাণ করেছে এবং 15 নম্বর ঘাটেও নির্মাণ কাজ চলছে, এবং তারা ওয়েস্টার্ন মেরিনকে দিয়ে তারা 4টি ক্রুজও নির্মাণ করছে। তো বলা হচ্ছে যে আসলে যানজট নিরসনের জন্য একটি বিকল্প রাস্তা হয়ে গেল, বা এই নৌরুটকে সাথে সাথে কিন্তু তারা একটা পর্যটন খাতে ব্যবহার করা যেতে পারে, এমনটি তারা আশা করছেন। তো রাব্বি, এখন পর্যন্ত আমার কাছে আমরা যে পতেঙ্গা নেভাল একাডেমি থেকে, নেভাল এলাকা থেকে যে আলোচনায় বসছিলাম, আড্ডায় বসছিলাম, তার সর্বশেষ। নগরীর যানজট নিরসন চট্টগ্রামে চালু হচ্ছে নতুন নৌপথ, আর এই বিষয়টি নিয়ে আলোচনা করতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কমল দে। ভোলায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে প্রকাশ্যে মারধরের অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা পুলিশ সুপার বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন। এলাকাবাসী জানান, গতকাল দুপুরে বোরহানুদ্দিন উপজেলা থেকে মোটর সাইকেলে জেলা শহরে আসেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ও ছাত্রলীগ নেতা সুজন। এ সময় বাংলা স্কুল মোড় এলাকায় পৌঁছালে মোটর সাইকেলের কাগজপত্র যাচাই বাছাই করেন সদর থানা পুলিশের এএসআই শাহে আলম। কাগজপত্র ঠিক থাকায় আওলাদকে ছেড়ে দেওয়া হয়, তবে তার পেছনে থাকা ছাত্রলীগ নেতা সুজনের মোটর সাইকেল আটক করে কাগজপত্র যাচাই করতে চাইলে তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেন আওলাদ। এতে ক্ষিপ্ত হয়ে আওলাদকে রাস্তায় ফেলে মারধর করেন ওই পুলিশ কর্মকর্তা। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চিঠি পাওয়ার পর এজেন্ডা বুঝে সংলাপের বিষয়ে সিদ্ধান্ত, বললেন মির্জা ফখরুল। একদিন পরই শব্দ পাল্টে ওবায়দুল কাদের বললেন, সংলাপ নয়, হবে শুভেচ্ছা বিনিময়। উপজেলা নির্বাচনের তফসিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, 5 ধাপে ভোট গ্রহণ। সদর উপজেলায় সব কেন্দ্রে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত। এবং চট্টগ্রামে যানজট নিরসনের সদরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চালু হচ্ছে নৌপথ, যাত্রী বহনে থাকছে 4টি ক্রুজ শিপ। বৈরী আবহাওয়ায় নিরাপত্তা নিশ্চিতের তাগিদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।